কেন মডেলে ঢুকলেন বা কি আশেপাশে? মডেলে ঢুকছে এই কারণে যে আমার হাজব্যান্ড সে একজন এরকম মিডিয়া পার্সন, তো তার দেখা দেখি আর কি আমি মডেল হয়েছি আর কি। তো এখন বর্তমান, হ্যাঁ, তার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়েছিল, আমাদের অনেক দিনের রিলেশন। তো রিলেশনে থাকা অবধি মানে আমার হাজব্যান্ড অনেক ভালো একটা কেয়ারিং হাজব্যান্ড ছিল। আর যখন রিলেশন মানে করার পরে বিয়ে পর্যন্ত যাই, তারপরে দেখি যে সে তার মতো আমি আমার মতো। কারণ কি যে তার সে তার মতো আপনি আপনার মতো? আমাদের এই কারণটার মাঝে পার্সোনালি একটা সিক্রেট আছে, সো এটা আমি পাবলিক প্লেসে করতে চাচ্ছি না, কিন্তু এটাই সত্যি যে মানুষ অনেকেই বলে যে রিলেশন করে নাকি সুখী হওয়া যায়, কিন্তু এটা মিথ্যে। আমি মনে করি যে যদি বাবা মা গার্জিয়ান পক্ষে যদি বিয়েটা দিত, তাহলে মনে হয় আজকে আমার লাইফে এরকম মিডিয়ার পার্সন হতে হতো না। একটু আপনি দর্শকের উদ্দেশ্যে যদি ক্লিয়ার করে বলতেন যে যে আপনি লাভ ম্যারেজ করেছেন তা আপনি সুখী না, বা কি হয়েছিল বা কেন আপনারা সুখী না? আমার হাজব্যান্ড উনি আমাকে বলতো যে আমার ফিটনেস ভালো, মানে বিয়ের পর আর কি। বিয়ের আগে কোনো বাজে কমেন্ট করেনি, কিন্তু বিয়ের পরে বলে যে আমার ফিটনেস ভালো, প্লাস আমি সুন্দরী, তো আমি যদি মিডিয়ায় কাজ করি তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো, ভবিষ্যৎ তার সুন্দর হবে আর কি, এটাই। আচ্ছা, আপনি বললেন যে আপনার সংসার লাইফে আপনি সুখী নাই, যে আপনি বললেন যে সে তার মতো, আমি আমার মতো। আসলে কি যে আপনারা যে কাজ করেন বা মিডিয়াতে? উনি আমার হাজবেন্ড, উনি হচ্ছে যে কাজের দিকে ফোকাস বেশি, তার ফ্যামিলি জাহান্নামে যাক, মানে তার বউ। ওনার সাথে যে আমার রিলেশন করে বিয়ে হয়েছে, তারপরেও সে আমি যে বাসায় থাকি, মানে আমি যতক্ষণ বাসায় থাকি, কাজে থাকলে তো কাজেই, আর যখন বাসায় থাকি তখন তার মানে নিজে থেকে কখনো ফোন আসে না যে দেখি আমার ওয়াইফ কী করতেছে, বা সে খাবার খাইছে কিনা, বা সে এখন মানে সুস্থ আছে কিনা। মানুষ তো সুস্থ থাকতে থাকতে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো ফার্স্ট টাইম আমার হচ্ছে যে অনেক আমার ব্যথা ওঠে মানে পেটে, এখন থেকে মানে বিয়ের কিছুদিন পর, মনে হয় সপ্তাহখানিক এরকম। তো ব্যথা ওঠে, তো আমার হাজব্যান্ড তখন কাজে ছিল, আর তাকে এতবার কল দিছি, সে আমার কলটা রিসিভ করেনি। মানে তখন থেকে আমাদের মাঝে দূরত্ব শুরু হয়ে যায়। তো কলটা রিসিভ করলো না, এতবার কল দিছি, তারপর উনি বিব্রত হয়ে ফোনটা আমাকে মানে লাস্ট পর্যায়ে প্রত্যেকটা জায়গা থেকে ব্লক করে দিছে। আচ্ছা, কাজ শেষ করে উনি বাসায় আসছে, তাও 4-5 দিন পর, মানে আমি যখন প্রপারলি সুস্থ হয়ে গেছি তখন কাজ শেষ করে আসছে, আইসা বলতেছে আমাকে বলতেছে যে এরকম করে কল দিয়ে ডিস্টার্ব করে মানুষ, তুমিও তো মিডিয়ায় কাজ করাইতেছি তোমার, তুমি তো দেখো যে কত প্যারায় থাকি আমি, এই করি ওই করি, মানে অনেক রকম ইস্যু দাঁড়া করাইছে। আচ্ছা, কিচ্ছু বলিনি। আবার সেকেন্ড টাইমও এরকম। তারপরে লাস্ট, এখন তো মনে করেন যে সত্যি বলতে ওর সাথে আমার কোনো সংযোগ হয় না, একেবারেই না। তার ইচ্ছে হলে আসবে আমার বাসায়, তার ইচ্ছে না হলে আসবে না, এটাই সিম্পলি। কতদিন হলো সম্পর্ক, কতদিন হলো বিয়ে করছে? আমাদের বিয়ে 3 মাস। রানিং 3 মাস? না, 3 মাস শেষের দিকে। 3 মাস শেষের দিকে। প্রেম করেছেন কয়দিন? প্রেম করেছি একটু তাও, ক্যামেরার দিকে, দর্শকের দিকে একটু সামনে আগান, একটু এদিকে আসেন। প্রেম করছি ম্যাক্সিমাম তো 8-9 মাস, আট মানে নয় বছরের কাছাকাছি আর কি। ফ্যামিলিকে কি জানানো হয়েছিল যে আমরা প্রেম করি বা বিয়ে করব বা আশেপাশে? না না, আমার ফ্যামিলি জানতো না, আমি পালায় আসছি আমার বাড়ি থেকে, আর পালায় এসেই আমাদের বিয়েটা হয়। যখন আপনাদের রিলেশন ছিল এরকম কি ফিজিক্যাল কোনো রিলেশন না, করেছেন? আমাদের মাঝে কিছু ছিল না, এটা মিথ্যে বলবো না। আমার হাজব্যান্ড অনেক মানে সেই সময় মানে প্রেমিক হিসেবে অনেক অনেস্ট ছিল, প্রেমিক হিসেবে। সে আমাকে না কোনো বাজে কমেন্ট করতো, না কোনো বাজে বাজে কথা বলতো। হ্যাঁ, সে আমাকে বলতো যে তুমি খাবার খাইছো, বা মানে একটা কেয়ারিং যে বয়ফ্রেন্ড, সেম ওই রকম ছিল। ব্যাক কোনো কমেন্ট করতো না। এটা মানে ও তখন খুব হ্যাপি ছিলাম, মানে এতটাই মানে তার প্রতি আমি দুর্বল ছিলাম যে তার এই যে সততা, তার এই যে এই ভালো মানসিকতা, মানে আমাকে এক কথায় যে সে মুগ্ধ করে ফেলছে। এখন বিয়ের পরে সেই ভালোবাসা সেই সততা কোথায় গেল? এটাই আমার প্রশ্ন, যে এই বিয়ের পরে এই সততা বা ভালোবাসা কেয়ারিং কোথায় গেল। এটা আমারও হয়তো, সে যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে আমি এই ভিডিওর উদ্দেশ্যে তাকে এটাই বলবো যে বিয়ের আগে ছিল একরকম, বিয়ের পরে হয়েছে আরেক রকম, কেন?
যদি এরকমই চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল তাহলে তো আমার বিয়ে করে আমার জীবনটা বা লাইফটা নষ্ট করে দেওয়ার দরকার ছিল না, আমার ফ্যামিলি থেকে আলাদা করার কোনো ওয়ে ছিল না, ছিল কি? আচ্ছা, আপনি বাবা মার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে আপনি দূরে সরে আসছেন, বা যখন আপনি বাড়ি থেকে পালায় আসেন, এখন 3 মাস 4 মাস রানিং চলে আপনাদের সংসার। এখন আপনি কোথায় আছেন বা কার কাছে আছেন? এখন তো স্বামী মন চাইলে বাসায় আসে, নাহলে আসে না। হ্যাঁ, আমার এখন একটা বাসা কোথায়? নেওয়া আছে। আমার একটা বাসা নেওয়া আছে। তো সেই বাসায় হচ্ছে যে আমি থাকি। সে মাঝে মাঝে আসলে আসে, না আসলে নাই। আর সে তার মায়ের বাসায় থাকে আর কি। তো আপনার হাজবেন্ডের ফ্যামিলি কি জানে যে আপনার বিয়ে হ্যাঁ, হয়েছে? আমার শ্বশুরবাড়িতে সবাই জানে যে আমি তার ওয়াইফ। এটা সবাই জানে। আমার সবাই তো জানে। শ্বশুর নেই, হ্যাঁ শাশুড়ি আছে। তো দেবর আছে। তো ওরা সবাই জানে যে আমি ওর ওয়াইফ। কিন্তু আসলে মানে কাজের দিক দেখতে গেলে তাহলে আমার বাসাটা অনেক দূরে মানে কাজের জায়গাটা আমার অনেক দূরে হয়ে যায়। কারণ আমি মহিলা মানুষ হয়ে অত দূর থেকে আসা যাওয়া এটা তো একা একা পসিবল হয়ে ওঠে না। তাই এদিকে কাছেই বাসা নেওয়া আর কি। আর ওনার হচ্ছে যে উনি তো ছেলে মানুষ, চাইলে রাত 3টে বাজেও হচ্ছে যে তার বাসায় যেতে পারে বা আমার বাসায় আসতে পারে। তো এরকম উনি ওই বাসায় বেশি চলে যায় বা বেশি থাকে। যেমন এই যে এখন রমজান মাস, এখন কাজ একটু ঢিল, তো উনি ওনার বাসায় আছে। আপনার শ্বশুর বাড়িতে কেন আপনাকে নেন? ওই যে বললাম আমার কাজের জন্য, কারণ আমার কাজের জায়গাটা অনেক দূরে হয়ে যায়। সে কি আমার কেয়ারটেকার নাকি যে আমার সে মানে বডিগার্ডের মতো যাবে আসবে আমার সঙ্গে, মানে এটা তার কাছে এখন আনইজি ফিল হয়। প্রেমের সময় কিরকম ছিল এই ভালোবাসাটা? প্রেমের সময় অনেক মধুর ছিল। প্রেমের সময় বলতে গেলে যদি বলি মানে অনেক সময় খাবার খাওয়া কিন্তু অটাইম হয়ে যায়। তো যদি বলি মানে যদি দুপুরবেলা কল দিচ্ছে দিয়ে যদি বলে যে খাবার খাইছো, তো আমি বলতাম যে না এখন খাবো না, কিছুক্ষণ আগে তো ঘুম থেকে উঠছি, তো খাবার খাইছি, একটু পরে খাবো। তখন সে অনেক রাগ করতো, বলতো যে তুমি যদি খাবার না খাও আমি এখন হচ্ছে যে ফোন কেটে দিব আর কল দিব না, ব্লক লিস্ট করে দেবো, তাড়াতাড়ি খাবার খাও আমার সামনে। তো আমি বলতাম যে না আমি পরে খেয়ে নেবো, সমস্যা নেই, তোমার সাথে কথা বলার পর তারপরে খাবো। তখন সে আমাকে বলতো যে না না না, এটা কেমন সম্ভব, আমি ভিডিও কল দিচ্ছি তুমি আমার সামনে বসে খাবে। তারপরে হচ্ছে যে রাতে যদি 10টার পরে যদি ফোন চাপি, মানে লাইনে যদি আমাকে দেখে তাহলে বলবে যে কী ব্যাপার তুমি এখনও ঘুমাওনি? তো আমি যদি বলি যে তোমার জন্য ওয়েট করতেছি, তো আমার কাজ শেষ করতে এখনও দেরি আছে, 12টা 1টা বাজবে, আমি কল দিব তুমি ঘুমাও, তোমার চোখের নিচে ডাব হয়ে যাবে, তুমি হচ্ছে যে শুকায় যাবা, এই সেই ইত্যাদি। আচ্ছা ঘুম থেকে উঠবো কিন্তু আমি তার কল পেয়ে আমার ঘুম ভেঙে যায়। মানে এরকম সময় গেছে যে সে আমাকে কল দিছে, সেই কলটা পেয়ে আমার ঘুম ভাঙছে সকালের। আর এখন এখন একা একাই ভোরের পাখির মতো একা একাই উঠি, একা একাই ঘুমাই। এখন আর কোনো কেয়ারিং করার কোনো মানুষ নেই। দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে যারা প্রেম করে, যারা অনেক মানুষই, অনেক ছেলে বা অনেক মেয়েরাই প্রেম করে বা একটা ভালোবাসা, মধুর ভালোবাসায় জড়িয়ে আছে? আমার বাড়ি তো রাজশাহীতে। তো রাজশাহী থেকে তো ভালোবাসা দিবসে গত বছর ভালোবাসা দিবসে সে তো তার সাথে তো আমার দেখা হয়নি, জাস্ট ফেসবুকে যা কথা হয়েছে তাই। তো রাজশাহী থেকে মানে আমি তো এখানে আসতে পারবো না, আর এখান থেকে তো ও যাইতে পারবে না, কারণ ও তো অনেক ইম্পর্টেন্ট লোক। আর ভালোবাসা দিবসে তো অনেকের কাজ বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে উনি আমাকে সেইবার একটা ফুল দিছিল, মানে ফুলের মানে একটা ফুল কিনছে, সে কিনে সেই ফুলটার পিক তুলছে, তুলে আমাকে বলতেছে যে এটা তোমাকে ভালোবাসা দিবসে গিফট করলাম। আর এইবারও সেম, এইবারও তো আমি হচ্ছে যে এখানে ছিলাম, ওর কাছে ছিলাম। তো এইবার ও আমাকে রিয়েলি ফুল এনে বলতেছে সেদিন, মানে সেদিনটাই মনে হয়েছিল যে এই 2-3 মাসের মধ্যে যে মনে হয় আজকে আমার মনে হচ্ছে যে বিয়ে জীবনটা সার্থক হয়েছে। সেদিন আমাকে একটা ফুল এনে দিয়ে বলতেছে রাত্রি তার 12টা বাজে কাজ শেষ হয়েছে, আসার সময় নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে নুপুর তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। তো আমি বললাম যে কি? তো বলতেছে রুমে আসো। তো আমি রুমে গেলাম, গিয়ে দেখি যে সে আমাকে বলতেছে চোখ বন্ধ করো, করলাম। তারপরে দেখতেছি সেই ফুলটা পিছন থেকে বের করলো, আই মিন যেটা আমাদের পর্দায় হয়ে থাকে সেটা রিয়েলি। তা আমি বললাম যে আজকে ভালোবাসাটা একটু বেশি হয়ে যাচ্ছে না, মানে তুমি তো এই কয়দিন তো এরকম করো নাই। তো আমাকে বলতেছে যে আসলে কাজের জন্য সময় পাই না, তোমার তো এই বিষয়টা বুঝতে হবে, আজকে ভালোবাসা দিবস তাই তোমাকে একটা ফুল মানে এনে দিছি, তো এটা এত ন্যাকামো করার কি আছে, আমাকে বলতেছে। তো যাই হোক, দর্শকের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো যে ভাই বা বোন তোমরা যে যেটাই করো অন্তত রিলেশন করে বা আমার মনে কষ্ট দিয়ে এসে
বিয়েটা করো না, কারণ বিয়ে যদি করো তাহলে কখনো সুখী হতে পারবে না। যেমন আমি আমি কিন্তু সুখী নয়। হ্যাঁ, যাকে ভালোবাসছি, যার সাথে রিলেশন করছি, তার কিন্তু ওয়াইফ হইছি, বা তার সাথে সারাটা জীবন থাকবো প্রতিশ্রুতি করছি, কিন্তু করার পরেও আজকে দেখো তার আর আমার মনের মাঝে কোনো মিল নেই। হ্যাঁ ছিল, বিয়ের আগে ছিল, কিন্তু বিয়ের পরে কোনো মিল নেই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যে বাবা আমার মনে কষ্ট দিয়ে নিজে সুখ খুঁজতে এসো না, কখনো সুখ পাবে না। আচ্ছা, আমি তোমার কাছে একটু যে জানতে চাবো, প্রায় কথার বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন যে আজকের নূপুর আপুর জীবন গল্প। আজকে যে কথাটা আপনি বললেন যে বিয়ের সময় এতটা খুশি হই নাই, যখন ভালোবাসার মানুষ একটা গোলাপ এনে যখন দিয়েছে আমি অনেকটা খুশি হয়েছি। যখন এই কথাটাই বললো যে নেকামি করার কি আছে, তখন কিরকম লাগছে? তখন বিশ্বাস করবেন না, মনে হচ্ছিল যে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে। মানে আমি কি ওনার আসলে ওয়াইফ? মানে আমি কি ওনার যোগ্য? যে উনি এইভাবে কথাটা বলার, মানে যে যতটা খুশি হয়েছি, মানে ফুলটা এনে দেওয়ার পরে যতটা খুশি হয়েছি, তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছি। তো ওই ফুল না এনে দিলেই পারতো। দর্শক, কথা বলতে বলতে একবারে শেষ পর্যায়ে, যদি এরকম জীবন গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা নতুন নতুন মানুষকে নিয়ে বা নতুন নতুন জীবন গল্প নিয়ে হাজির হব। আপনারা যদি কেউ জীবন গল্পর সাথে শেয়ার হতে চান অবশ্যই আমার সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, এবং কি ফোন নাম্বার কেউ চাইলে সেটাও দিতে পারি। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।